আসসালামু আলাইকুম। আজ ২৭শে আগস্ট ২০২৫ বুধবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা, যা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রচারণার প্রথম দিনই জনসংযোগে ব্যস্ত সময় কাটিয়েছে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র পরিষদ ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। ভোটারদের হাতে হাতে বিলি করছেন নিজেদের লিফলেট। এই দিন শিবিরের ফেস্টুন ছিঁড়ে ফেলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগও পাওয়া গেছে। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাকসুর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে অনুষ্ঠিত হচ্ছে হল সংসদ নির্বাচন। ২১টি হল সংসদে মোট পদ রয়েছে ৩১৫টি। এর মধ্যে ১৩০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন শিক্ষার্থীরা এবং ৬৪টি পদ শূন্য থাকবে। গত সোমবার রাতে জাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে জাকসুর ২৫টি পদের বিপরীতে বৈধ প্রার্থী পাওয়া গেছে ২৫৬টি এবং হল সংসদের মোট ৩১৫টি পদের জন্য বৈধ প্রার্থী পাওয়া গেছে ৪৭৫ জন। ছেলেদের ১৬৫ পদের মধ্যে ৬১টি একক প্রার্থী রয়েছে। মেয়েদের ১৫০ পদের মধ্যে ৬৯টিতে একজন করে প্রার্থী। ২১ হল সংসদের ৩১৫ পদের শূন্য থাকবে ৬৪টি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা বাড়ানো হয়েছে, ফলে নির্বাচন পেছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন পেছাবে কিনা বা পেছালেও কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে আজ বুধবার সভা ডেকেছে নির্বাচন কমিশন। কর্তৃপক্ষ জানিয়েছে নির্বাচন পেছালেও দুর্গাপূজার ছুটির আগেই তা সম্পন্ন করা হবে। দীর্ঘ ৩৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে কাল বৃহস্পতিবার বেলা ৩টায় ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশনার। গতকাল মঙ্গলবার চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় বড় দলের আপত্তি এবং একের পর এক নোট অব ডিসেন্টের কারণে কার্যত থেমে আছে সংস্কারের উদ্যোগ। এতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সব দলের ঐক্য ছাড়া জুলাই জাতীয় সনদ কাগুজে হয়েই থেকে যাবে। গতকাল মঙ্গলবার সকালে সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত প্রস্তাবিত জুলাই সনদ ও নাগরিক ভাবনা শীর্ষক নাগরিক সংলাপে এসব কথা বলেন বক্তারা। জোট গঠনে কয়েকটি ইসলামিক দলের সঙ্গে বিএনপি আলোচনা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই, তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের সঙ্গে জোট হতে পারে। এছাড়া কয়েকটি ইসলামী ঘরানার দলের সঙ্গে আলোচনা হচ্ছে, তাদের সঙ্গে জোট হতে পারে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আজ ১২ই ভাদ্র। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যু বার্ষিকী। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার এই নেতাকে পদ স্থগিতের চিঠি দেওয়া হয় বলে জানিয়েছে বিএনপির দপ্তর সূত্র। কক্সবাজারের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ৩ দিনের আন্তর্জাতিক সংলাপের অংশ হিসেবে শেষ দিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বিদেশি কূটনৈতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংগঠন এবং দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব সহ ৪০ দেশের প্রতিনিধিরা। গতকাল মঙ্গলবার সকালে তারা ২ দলে ভাগ হয়ে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। বিদেশি ঋণের টাকায় গতিশীল হওয়ার কথা ছিল উন্নয়ন, বাড়ার কথা ছিল কর্মসংস্থান ও অর্থ
প্রবাহ। অথচ বাস্তবতা হলো 2024-25 অর্থ বছরে বিদেশি ঋণের 35% খরচ হয়নি। বরাদ্দ থাকা সত্ত্বেও প্রায় 27,922 কোটি টাকা অলস পড়ে থেকেছে। শুধু বিদেশি ঋণ নয়, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি জুড়েই এই ব্যর্থতা স্পষ্ট। বার্ষিক বাস্তবায়ন হার দাঁড়িয়েছে মাত্র 67.85%, যা গত 20 বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থনীতিবিদরা বলছেন, ঋণের অর্থ অব্যবহৃত থাকা উন্নয়ন ব্যাহত করার পাশাপাশি দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনছে। এর ফলে প্রকল্পের মেয়াদ বাড়বে, ব্যয়ও বাড়বে। ঋণের অর্থ ব্যয় না হলেও ঋণের গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাবে, তখন প্রকল্প শেষ হওয়ার আগেই ঋণ পরিশোধ করতে হবে। অর্থাৎ আয় না থাকলেও ব্যয় বহন করতে হবে। এছাড়া কমিটমেন্ট ফিও দাবি করতে পারে উন্নয়ন সহযোগীরা। তবে সবচেয়ে বড় বিষয় হলো, ঋণদাতাদের আস্থা নষ্ট হতে পারে, ভবিষ্যতে অর্থ ছাড়ে জটিল হয়ে উঠবে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় দুদকের করা পৃথক 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পৃথক 3 মামলায় মোট 7 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত 5 এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তাদের জবানবন্দি রেকর্ড করেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনও 700 আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তিনি জানান, সে সময় লুট হওয়া অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত 29টি উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ করার প্রস্তাব করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বকশীবাজার এলাকায় কারা অধিদপ্তরের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দেশে কোকেনের আরও একটি বড় চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ টিম। কাতারের দোহা থেকে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে যাত্রী নিয়ে আসা কাতার এয়ার থেকে 130 কোটি টাকা মূল্যের 8 কেজি ওজনের এ কোকেনের চালান গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটর অফিসে জুলাই গণ অভ্যুত্থানের নেতা এবং অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলা চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীরা এই কাজ করেছে দাবি করে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি। গতকাল মঙ্গলবার দলটির এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 470 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কারো মৃত্যু হয়নি। রাজশাহীর আদালত চত্বর থেকে সোহেল রানা নামের এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় গত সোমবার 8 জনকে গ্রেফতার এবং অপহরণের শিকার যুবককে উদ্ধার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশল লিখতে না দেওয়া সহ 3 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় গতকাল অবরোধ করেন বুয়েট সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনিয়ম ও গাফিলতির অভিযোগ এনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আর্থিক জরিমানা সহ 9টি দাবি জানিয়েছেন উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। জুলাই সনদ ও সংস্কার হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলীয় সফরে চীনের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্পে ডাকাত দলের গুলি ও ককটেল হামলার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গত সোমবার ওই হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরের পর গজারিয়া থানায় মামলা হয়েছে।
অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। 2026 সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে নিয়মিত শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে বলে জানানো হয়। সড়ক দুর্ঘটনার খবরে দেখা যাচ্ছে কুমিল্লার বুড়িচংয়ে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন মা মমতা রানী। মঙ্গলবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দিতে সেতুতে রেলিংয়ের ট্রাকের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় 5 স্থানে আরও 5 জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে বগুড়ায় মোটরসাইকেল আরোহী, কক্সবাজারে জামায়াত নেতা, নাটোর ও মাদারীপুরে 2 ভ্যান চালক এবং গাইবান্ধায় বৃদ্ধা রয়েছেন। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে সংকটাপন্ন 5টি ব্যাংকের তারল্য সংকটের কারণে দেশের পোশাক রপ্তানিকারকদের আর্থিক কার্যক্রম থমকে গেছে। ব্যাংকগুলো সময়মতো রপ্তানি মূল্য পরিশোধ করতে পারছে না। এমনকি নতুন লেটার অফ ক্রেডিট খোলা বন্ধ। রপ্তানিকারকেরা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছেন। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের 4 দিন পর শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে জামিন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কলম্বোর একটি আদালত দেশটির সাবেক এই প্রেসিডেন্টকে জামিনের আদেশ দেন। এর আগে গত শুক্রবার কলম্বোর অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাকে গ্রেপ্তার করে। 2023 সালের সেপ্টেম্বরে বিক্রমাসিংহে রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে যান বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বিনোদনের খবরে দেখা যাচ্ছে লতা মঙ্গেশকর কখনোই কোনো ব্যক্তিগত অনুষ্ঠানে গান করতেন না। একবার এক বিয়ের অনুষ্ঠানে গাওয়ার জন্য $1 মিলিয়ন প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ডান্স ইন্ডিয়া ডান্স রিয়েলিটি শোতে আশা ভোসলে জানিয়েছিলেন লতাকে একটি বিয়ের অনুষ্ঠানে গাওয়ার জন্য $1 মিলিয়ন প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি বলেছিলেন আমাকে 5 মিলিয়ন দেওয়া হলেও গাইব না। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই সংবাদ নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।